আমরা গত 2 দশকেও বেশি সময় ধরে জুয়েলারি ব্যবসার সাথে জড়িত। দীর্ঘ এই সময়ে আমরা আপনাদের ও আপনাদের জুয়েলারি ব্যবসায়ীদের ভালোবাসা এবং সমর্থন বাংলাদেশ জুয়েলারি সমিতি দায়িত্ব পালন করছি। বাজুসের এই দীর্ঘ সাংগঠনিক ক্যারিয়ারে আমাদের সাংগঠনিক গঠনতন্ত্র যথাযথভাবে প্রতিপালিত করে সাধারণ জুয়েলারদেরকে সাথে সমুন্নত রেখেছি। নিজেদের জ্ঞান মাল নিয়ে জুয়েলার্সদের পাশে ছিলাম, আছি এবং থাকব। সময় এসেছে আপনাদের সাথে নিয়ে জুয়েলারি শিল্পকে অশুভ চক্রের হাত থেকে মুক্ত ও রক্ষা করার। নিয়ম অনুযায়ী 2019-21 মেয়াদে নির্বাচনের প্রস্তুতিকালে আমাদের বসুন্ধরা গ্রুপের এমডি ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোহান আনভিরের পক্ষ থেকে চা চক্রের আয়োজন করা হয়। আমাকে জিম্মি করে বলা হয় এবং জোর করে বাজেট সভাপতির পদ থেকে নির্বাচন না করে তাকে বাজেট সভাপতি করার জন্য আমাকে চাপ প্রয়োগ করে। 1 নাম্বার, প্রহসনের নির্বাচন। এরই ধারাবাহিকতায় বাজেটের গঠনতন্ত্র বাণিজ্যিক সংগঠনের নীতিমালা লঙ্ঘন করে অনাকাঙ্ক্ষিতভাবে আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন গঠন করে কোনো ধরনের প্রতিযোগিতার সুযোগ না রেখেই তার নিজ বাসভবনকে নির্বাচনী কার্যালয় বানিয়ে এবং সাধারণ প্রার্থীদের নমিনেশনের কেনার সুযোগ না দিয়ে সায়েম সোহান আনভির নিজেকে সভাপতি ঘোষণা করেন। সভাপতি উল্লেখ্য যে বাজেটের গঠনতন্ত্র অনুযায়ী আনভির সাধারণ সদস্য হওয়ার যোগ্যতা না থাকলেও প্রাচীন ও ঐতিহ্যবাহী এই বাণিজ্য সংগঠনের সর্বোচ্চ পদটি তিনি জোর করে দখল করে নেন। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন এখানে আমি এই দুইটি কথা বলবো। বাজেটের সদস্য হতে হলে আপনাকে প্রথমেই স্বর্ণ এবং রূপার ব্যবসার সাথে জড়িত। আমার মনে হয় যে এখানে সাংবাদিক ভাইরা যারা আছেন, যে সমস্ত পেপার মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন আছেন, তাকে তিনি স্বর্ণের ব্যবসা করেছে কিনা এবং তিনি স্বর্ণের ব্যবসার সাথে জড়িত কিনা এটা বাংলাদেশের সমস্ত মানুষ জানে জড়িত না। কাজে আপনাদের কাছে প্রশ্ন, একজন অব্যবসায়ী কিভাবে বাংলাদেশ জুয়েলারি সমিতির সদস্য হলেন এবং কিভাবে তিনি বাজেটের প্রেসিডেন্ট হলেন, সেই বর্ণনা আমি প্রশ্নের উত্তরে আপনাদেরকে বর্ণনা করব। কমিটি বাণিজ্য, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি 10 থেকে 11 জনের নামে প্রতিজনের কাছ থেকে 2 লক্ষ থেকে 2,50,000 টাকা পর্যন্ত গ্রহণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই কাজে তাকে সাহায্য করেছেন অনাকাঙ্ক্ষিত উপদেষ্টা রুহুল আমিন রাসেল। উল্লেখ্য যে রাসেলের এই নিয়োগ সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। সেই পেশায় বসুন্ধরা গ্রুপের পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এবং আনভিরের অপকর্মের দোষর, অর্থাৎ সে ছিল আনভিরের আপনার মূলত যদি সহজ ভাষায় বলতে যায় আনভির সাহেবের ক্যাশিয়ার দোষর। এবং এই কুখ্যাত রাসেল জুয়েলারি ব্যবসায়ীদের নিকট থেকে আতঙ্কের নাম, তার বিরুদ্ধে নিরীহ জুয়েলার্সদের নিকট থেকে গত 4 বছরে 50 কোটি টাকার মতো চাঁদা তোলার অভিযোগ তার বিরুদ্ধে দায়ের হয়েছে। বাজুস কার্যালয়ের তালা। দেশের বৃহত্তর জুয়েলারি মার্কেটে অবস্থিত বাজুসের নিজস্ব কার্যালয়ে তালা মেরে আনভির সাহেব তার নিজ মালিকানাধীন রাজধানীর পান্থপথে বসুন্ধরা মার্কেটে বাজুসের কার্যালয় স্থাপন করেছেন। উদ্দেশ্য নিজ মালিকানাধীন বসুন্ধরা মার্কেটে সাধারণ জুয়েলার্সদের দোকান ক্রয়ে বাধ্য করা। অবৈধ নিয়োগ এবং কর্মী ছাঁটাই। সম্পূর্ণ নিজ প্রয়োজনে বসুন্ধরা থেকে রিফাইনারি এর কর্মচারীদের বাজুসে নিয়োগ প্রদান করেন। অর্থাৎ বাজুসে রিফাইনারি করার ব্যাপারে তিনি যে একটি তৈরি করেছিলেন, ফ্যাক্টরি তৈরি করে যে একটি তামাশা করেছিলেন, সেই তামাশার কর্মচারীদেরকে বাজুসের কর্মচারী হিসেবে তিনি নিয়োগ দিয়েছেন। সম্পূর্ণ টাকা আমাদের পরিশোধ করতে হতো, অথচ এই কাজ তাদের এত লোকের প্রয়োজন নাই, 27-28 জন লোকের কোনো প্রয়োজন আমাদের নাই। 4 থেকে 5 জন কর্মচারী দিয়ে যেখানে বাজুস সারা জীবন চলছে এবং ভবিষ্যতেও চলবে, সেখানে সম্পূর্ণ তার ব্যক্তি স্বার্থে এই রিফাইনারি চালু রাখার জন্য এই রিফাইনারি করার নাম দিয়ে এই কর্মচারীদেরকে নিয়োগ করেছে এবং আমাদের উপর চাপিয়ে দিয়েছে। সার্টিফিকেট এবং সদস্য বাণিজ্য। জোরপূর্বক আনভির বাজুসের প্রেসিডেন্ট হয়েই সাধারণ সদস্যদের চাঁদা 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করেছেন এবং নতুন সদস্যদের ভর্তি সার্টিফিকেট ফি বাবদ 10,000 টাকা নির্ধারণ করেছেন, যেখানে 1 টাকাও আমাদের ভর্তি ফি ছিল না। একই সাথে অসৎ উদ্দেশ্যে
সদস্য হওয়ার অযোগ্য ব্যবসায়ীদের টাকার বিনিময়ে বাজুসের সদস্য করেন এবং বিভিন্ন মতাবলম্বীদের অন্যায়ভাবে বাজুস থেকে বহিষ্কার করেছেন। স্বর্ণের দাম এবং স্বর্ণ বৃদ্ধি, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করে, অর্থাৎ উনি যে গোল্ড রিফাইনারি করবেন সেই রিফাইনারির কথা চিন্তা করে এই দেশের আন্তর্জাতিক বাজার দর উপেক্ষা করে স্বর্ণ এবং স্বর্ণের দাম নির্ধারণ করেছেন। এতে স্বর্ণের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় এবং ব্যবসায়ীদের বেচা কেনায় মারাত্মক প্রভাব পড়ে। উদ্দেশ্য পরবর্তীতে নিজের প্রতিষ্ঠান বসুন্ধরা গোল্ড এবং রিফাইনারি থেকে উচ্চ মূল্যের গোল্ড বিক্রয় করা এবং পথ সুগম করা। এছাড়া সিন্ডিকেটের মাধ্যমে গোল্ড বুলিয়ানদের কাছ থেকে কমিশন নিয়ে গোল্ডের দাম বৃদ্ধি করা ছিল তার একটি অসৎ উদ্দেশ্য। বিভিন্ন উপলক্ষে বা আয়োজনে সাধারণ ব্যবসায়ীদের নিকট থেকে একাধিকবার অনুষ্ঠানের খরচ বাবদ বিনা রসিদে 5 থেকে 30 লক্ষ টাকা চাঁদা আদায় করতে বাধ্য করা, জরিমানা আদায়, কোনো কারণ ব্যতীত সুনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠানের কাছ থেকে 2 থেকে 5 লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। মূলত টার্গেট করে বিভিন্ন মতকে দমন করার জন্যই এই তথাকথিত জরিমানা। কাদের সাথে জরিমানা করেছে, কারা এই চাঁদাবাজি শিকার, প্রত্যেকের নাম আপনারা যদি প্রশ্ন করেন প্রত্যেকের নাম এখানে উল্লেখ করব। এবং রাসেল কিভাবে আপনার যিনি বাসে চড়তেন, যিনি রিক্সায় চড়তেন, বাসে চড়া রিক্সায় চড়া কোনো অপরাধ বলছি না, আমি তার সামাজিক অবস্থানটা বলছি। তিনি এখন আপনার গাড়িতে চড়েন এবং প্লেনে বিজনেস ক্লাসে তিনি বিদেশ ভ্রমণ করেন এবং প্রতি মাসে তার পাসপোর্ট, আমার পাসপোর্ট আমি শো করব, তার পাসপোর্ট যদি সাহস থাকে তার পাসপোর্ট শো করেন, শো করলে দেখবেন যে কি পরিমাণ ভাবে তিনি বিদেশ সফর করেন। এবং আমার মনে হয় যে পরিমাণ বিদেশ সফর করেন, যে পরিমাণ অর্থ ব্যয় করেন 5 স্টার হোটেলে, তার হিসাব উনি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে দিতে পারবে না সাংবাদিক হয়েও। দোকান ক্রয়ে বাধ্য করা, এটা আমি সরাসরি বলবো। আপনারা জানেন যে 5 তলায় আমাদের জুয়েলারি মার্কেট এবং এই জুয়েলারি সম্প্রদায়টা 70% এখনো হিন্দু সম্প্রদায়ের হাতে এটা নিয়ন্ত্রণ করে। এবং বসুন্ধরা মার্কেটের 5 তলায় 17 বছর যাবত আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আপনার এই দোকান কিনে, রেজিস্ট্রি দোকান কিনে, মিউটেশন করে তারা 17 বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদেরকে হঠাৎ একদিন কি করলো, তার আগে কি করলো, আমাকে বহিষ্কার করলো। তারা বহিষ্কার করে বিভিন্ন অপরাধে আমাকে বহিষ্কার করলো। আমার অপরাধ কি? স্বর্ণ চোরা কারবারির সাথে জড়িত, অস্ত্র চোরা কারবারির সাথে জড়িত এবং মাদক চোরা কারবারির সাথে জড়িত। এই আখ্যা দিয়ে গত 2-2.5 বছর আগে আমি একদিন দেখতে পেলাম আমাকে এখান থেকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরেই তারা তাদের মূল নীল নকশা বাস্তবায়ন করতে গেল। কি নীল নকশা? 5 তলার মালিকদেরকে ডেকে বললো যে আপনারা যদি ব্যবসা করতে চান তাহলে আপনাদেরকে 7 তলায় দোকান করতে হবে, 5 তলায় আর দোকান করতে দেয়া যাবে না। কত বড় মগের মূল্য আপনি চিন্তা করেন। এটা কি সোমালিয়া? এটা কি আপনার দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া? এটা কি চীন? আপনার পৃথিবীর কোন দেশে এরকম অন্যায় অবিচার হয়েছে বলে আমার জানা নাই। 5 তলার দোকান তারা ম্যাক্সিমাম হিন্দু সম্প্রদায়ের মালিক, 80%। তাদের একটা ক্ষমতা ছিল না যে আনবির সাহেবের বিরুদ্ধে, আনবির সাহেবের অপকৃতির বিরুদ্ধে একটি টু শব্দ উচ্চারণ করা। এবং যারা চাঁদা দিয়ে এই দোকান ক্রয় করতে দেরি করেছে তাদের উপরে নেমে এসেছে অবর্ণনীয় নির্যাতন। আমিন জুয়েলার্সের মালিক আপনারা চিনেন না এমন কেউ নাই। সে আমিন জুয়েলার্সের মালিককে আপনার দিনে দুপুরে বাংলাদেশের সুনামধন্য ব্যক্তি, 84 বছর বয়স, 2 বারের সংসদ সদস্য, তাকে জোর করে দোকান থেকে বের করে দিয়ে তার দোকানে তালা দিয়ে দেয়। এবং যতক্ষণ পর্যন্ত উনি এই দোকানে এই 5 তলা 7 তলায় দোকান কিনতে টাকা পরিশোধ করে নাই ততক্ষণ পর্যন্ত তাকে দোকান খুলতে দেয় নাই। এইরকম আমি একটা বর্ণনা দিলাম, সবচেয়ে বড় বর্ণনা দিলাম এই সাধারণ মানুষের উপর, হিন্দু বলেন মুসলমান বলেন, তাদের উপর নির্বিচারে অত্যাচার করেছেন। এই যে আমার পাশে বসা দেখছেন আমাদের জেনারেল সেক্রেটারি দিলীপ কুমার আগরওয়াল, তার কাছ থেকে 50 লক্ষ টাকা নিতে বাধ্য করেছেন এবং সমস্ত প্রমাণাদি উনি দিয়েছেন। এই যেই টাকাটা উনি দিয়েছেন সেই টাকাটা চেকের মাধ্যমে দিয়েছেন। এবং আনবির সাহেবের ক্যাশিয়ার যেমন আপনার রাসেলেরও একজন ক্যাশিয়ার আছে, সেই ক্যাশিয়ারের মাধ্যমে উনি টাকাটা নিয়েছেন। নামটা যেন কি? জেসিকে ডায়মন্ডের একজন মালিক, তার মাধ্যমে সে হলে গিয়ে আবার রাসেলের আপনার ক্যাশিয়ার। এইভাবে দোকান করে বাধ্য করেছেন এবং আন্ডারগ্রাউন্ডে
যেখানে দোকান করার কোনো ধরনের কোনো পারমিশন নাই, সে আন্ডারগ্রাউন্ডে আপনার কি করেছে, আপনার দোকান তৈরি করেছে এবং একতলার মালিকদেরকে তাদেরকে নিচে গিয়ে দোকান ক্রয় করতে বাধ্য করেছে 10 লাখ 15 লাখ 12 লাখ টাকায় সে দোকান ভাড়ায় দোকান করেছে। আপনারা শুনলে অবাক হবেন, এই মোবাইল মার্কেটটা আপনারা শুনলে অবাক হবেন যে সমস্ত মার্কেটটা তারা 400 কোটি টাকা বিক্রি করেছিল, অথচ আপনার এই 5 তলা থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে 1700 কোটি টাকা আপনার হাতিয়ে নিয়েছে। কারো কাছ থেকে 2.5 লাখ টাকা স্কয়ার ফিট, কারো কাছ থেকে 2 লক্ষ টাকা স্কয়ার ফিট। এটা তো গেল হলো গিয়ে শোমানি। এবং আন্ডারগ্রাউন্ডে সামনে দোকান পাওয়ার জন্য, ভালো জায়গায় দোকান পাওয়ার জন্য আপনার প্রতিদিন রাত্রেবেলা সোনারগাঁ হোটেলে এই রাসেলের পিছনে ধর্ণা দিতে হয়েছে। ধর্ণা দিয়ে তাকে টাকা দিলে আপনি ভালো পজিশনের দোকান, টাকা না দিলে খারাপ পজিশনের দোকান। এই ছিল চিত্র। মানুষ বলে হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয় নাই, হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার হয়েছে কিনা, তাদের উপর কি অমানবিক নির্যাতন করেছেন এই শাহ আলম সাহেব এবং তার কুখ্যাত ছেলে আনবির সাহেব, সেটার বর্ণনা যদি দিতে যাই আজকে দিন পার হয়ে যাবে। আপনারা 5 তলায় গিয়ে সাংবাদিক ভাইরা জানবেন এবং রিপোর্ট করবেন, তাদেরকে রক্ষা করবেন। যদি হিন্দু সম্প্রদায়ের উপর যদি বাংলাদেশে কোনো জায়গায় নির্যাতন অত্যাচার হয়ে থাকে, সেটা করেছে আকবর সাহেব এবং তার কুখ্যাত ভূমিদস্যু ছেলে এবং একটি পাগল উম্মাদ এই সায়েম সুবান আনবির সাহেব। আমি আমার মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। প্রহসনের নির্বাচন, দখলদার আনবির মেয়াদ প্রহসনের যে নির্বাচন করেছে সেই নির্বাচনটা আমি এমনিই বলি। আমাকে একদিন ডেকে নিয়ে গেলেন, চা চকলেট দাওয়াত দিয়ে আমাকে ডেকে নিয়ে গেলেন। আমি ভেবেছি এত বড় লোক আমাকে দাওয়াত দিয়েছে, অনেকে বলে আমার ভাগ্যই বুঝি খুলে যাবে, আমার বন্ধু বান্ধবরা বলে এত বড় লোকের বাসায় যাচ্ছেন ভাগ্যই খুলে যাবে। কিন্তু সেখানে গিয়ে দেখি যে বর্তমানে যে আয়না ঘরের বর্ণনা, সে অনুরূপ একটি আয়না ঘরে আমাকে স্থান দিয়েছে। যে অমানবিক নির্যাতন আমার উপর করেছে, সেই নির্যাতনের বর্ণনা যদি আমি দিতে যাই তাহলে আমার মান সম্মানের ব্যাপার, আমার স্ত্রী সন্তান আত্মীয় স্বজন কষ্ট পাবে। সেই অবর্ণনীয় বর্ণনা, সেই দুঃসহ বর্ণনা আমি আপনাদের কাছে দিব না। আমাকে বাধ্য করে স্বীকার করতে যে আমি তাকে সভাপতি পদ দেব। আমি ফেরত আসলাম, সেক্রেটারি হিসাবে সাথে আলাপ করলাম। আমাদের নেতৃবৃন্দ গঙ্গাচরণ মালাকার, ভেনাসের মালিক, আমিনুল ইসলাম মালিক, সবার সাথে আলোচনা করলাম। সবাই বলল এই স্বৈরাচারের দোসর শেখ হাসিনা হলে গিয়ে তার গডফাদার, এই যে যার গডফাদার এই শেখ হাসিনা, তার সাথে আমরা পারবো না বাবাজি, তোমরা চলো আমরা সারেন্ডার করি। তখন তার বাসায় গিয়ে আমরা তাকে বলে আসলাম যে আপনাকে আমরা সভাপতি মানি। আসলে গিয়ে দেখলাম সভাপতি হঠাৎ করে একদিন বলল যে একটা নির্বাচন কমিশন গঠন করে আমার কাছে পাঠাইলো। এটা তো প্রেসিডেন্ট হিসেবে আমার অ্যাপ্রুভাল লাগে, প্রেসিডেন্ট হিসেবে অ্যাপ্রুভাল দিলাম। দেওয়ার পরে হঠাৎ একদিন শুনি যে নির্বাচন হয়ে গেছে, বোর্ডে আপনার নোটিশ টাঙানো। আবার সৌভাগ্যক্রমে সেই নির্বাচনে আমিও একজন আপনার 2 নম্বর সদস্য আমাকে করলো সৌভাগ্যক্রমে। তারপর বললাম প্রেসিডেন্ট কই, কোনো মিটিংয়ে প্রেসিডেন্ট দেখি না। তারপর দেখি যে আসলে আপনার ওই ডামি প্রেসিডেন্ট এখানে নিয়োগ করেছে। এই আওয়ামী লীগ যেমন ডামি ক্যান্ডিডেট দিয়েছিল না, সেই ডামি প্রেসিডেন্ট হলো কে, এই রাসেল হলো গিয়ে আপনার ডামি প্রেসিডেন্ট। সে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আপনি যত বড় সাংবাদিক হন, আমি একটি জুয়েলারি সমিতির সভাপতি, আপনি আমাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি আমাকে উপদেশ দিতে পারেন না, আপনি আমাকে হুকুম দিতে পারেন না। আমি তার নির্দেশ মানি নাই। রাসেলের নির্দেশ না পাওয়ার কারণে আমার উপর নেমে এসেছে অমানবিক নির্যাতন এবং অত্যাচার। তারপর কি করলাম, হঠাৎ একদিন রেনল্ড জুয়েলার্সের মালিককে নিয়ে আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে আমি ব্যাংকক নিয়ে গেলাম। আমি ব্যাংকক গিয়ে মাঝপথে শুনি নেমে যে এই মাত্র দোলন ব্যাংককে সোনা চোরাকাপের গডফাদার দোলন এই মাত্র ব্যাংকক পালিয়ে গেলেন। তখন গঙ্গাচরণ মালাকার সাহেব, ভেনাসের মালিক, তখন আইসিইউতে। তিনি বললেন দোলন ভাই আপনি ফিরে যান, আপনি যদি ফিরে না যান তাহলে মানুষ ভাববে যে আপনি সত্যিই পালিয়ে গিয়েছেন। আমি বললাম আপনার কি অবস্থা হবে আমি যদি আপনাকে রেখে যাই আইসিইউতে? সে বলল আমাকে আল্লাহ দেখবে, আমার স্ত্রী আমাকে দেখবে। আমি বাংলাদেশে ফিরে আসলাম। ফিরে আসার পরে দেখি 10-12 জন হকার নিয়ে আমার বিরুদ্ধে আপনার সাংবাদিক সম্মেলন করতেছে সকালবেলা। যে কি ব্যাপার, যে আমার চাঁদাবাজিতে বাইতুল কালাম পল্টন এলাকার লোকজন অতিষ্ঠ। অথচ দেখেন 10-12 জন হকার দিয়ে কেমন, এই যে প্রায় দেখবেন যে বাংলাদেশ প্রতিদিনে দেখায় যে মানববন্ধন, বাংলাদেশ মানে ভাঙচুর করার জন্য, মিডিয়া ভাঙচুর করার জন্য তাদের বিরুদ্ধে মানববন্ধন। আপনি খুঁজে দেখেন কোন জায়গায় 10 থেকে 12 জনের উপরে কোনো লোক এই মানববন্ধনে অংশগ্রহণ করে না। মানুষ যে বসুন্ধরা গ্রুপকে ঘৃণা করে, তাদেরকে আমি বলবো যে আরাফাতকে কালকে অ্যারেস্ট করেছে না বোরকা পরা অবস্থায়, আমি ভূমিদস্যু আনবিরকে বলবো যে আপনি একটু বোরকা পরে
আপনি আসেন, এসে দেখেন মানুষ আপনাকে কিভাবে ঘৃণা করে, আপনাদের পরিবারকে কিভাবে ঘৃণা করে। মানুষ হাজার হাজার আর্মি অফিসারের স্ত্রী তাদের চোখের পানি ঝরেছে, 20 বছর 15 বছর টাকা দিয়েছে এ ব্লকের জমি লাথি মেরে জেড ব্লকের জমি আচ্ছা, আমার মূল বক্তব্য আমি শেষ করছি। দাপ্তরিক কাজে অনুপস্থিতি। আচ্ছা, পণ্যভিত্তিক দেশের সবচেয়ে বড় সংগঠনের সভাপতি হওয়া সত্ত্বেও গত 1 বছরে তিনি কোনো কার্যনির্বাহী কমিটির মিটিং অংশগ্রহণ করেন নাই এবং বাদুসের হয়ে সরকারের কোনো মন্ত্রণালয় বা সংস্থার মিটিং এ তিনি অংশগ্রহণ করেন নাই। তাছাড়া আচ্ছা, বাদুসকে নিজ প্রয়োজনে ব্যবহার করেছেন। আচ্ছা, যেহেতু জায়গার অভাব, প্রিয় বন্ধুগণ, আপনি এটা পড়ে নেবেন, আপনার প্রশ্ন উত্তর পর্বে যান। আচ্ছা, দাঁড়ান, প্রিয় বন্ধুগণ, আপনি এটা পড়ে নেবেন। এসি কাজ করতেছে না, আমাদের জনবল বেশি, আমাদের লোকবল বেশি। আপনি এটা পড়ে নেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনার প্রশ্ন উত্তর পর্বে যেতে পারেন। ধন্যবাদ আপনাদের। আমাদের দেশে গোল্ড ইম্পোর্ট হয় না, কথাটা সঠিক না। আমাদের দেশে একাধিকবার গোল্ড ইম্পোর্ট হয়েছে এবং গোল্ড ইম্পোর্টের জন্য 19 জন আপনার এখানে ডিলার আছে, যাদের মাধ্যমে এখানে আপনার একাধিকবার গোল্ড ইম্পোর্ট হয়েছে। ইদানিং গভর্নমেন্ট যখন আপনার ক্রাইসিসে পড়েছে, আপনার সেই ক্রাইসিসের কারণে আপনার আপাতত গোল্ড ইম্পোর্ট বন্ধ আছে। জি বলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে নেই। আমার একটা প্রশ্ন আছে। পরিচয় দেন প্লিজ। আপনার পরিচয়টা দেন। জি জি, আপনার বসুন্ধরা গ্রুপের, আমি একটু বলে নিই, ওনারটা উত্তর নেই। আপনার একটা করে কনফ্লিক্ট হবে এবং আমরা উত্তর দিতে পারবো না। আমি আপনাকে বলি যে আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট সাহেব সোমরান সাহেব, তার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই এবং একটি ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য তিনি সরকারের কাছ থেকে ইতিমধ্যে 2700 কোটি টাকা আনুমানিক, আমি পেপারে পড়েছি, উনি লোন নিয়েছে, আমি পেপারে দেখছি। এবং আজ পর্যন্ত উনি স্বর্ণ বা রূপা ব্যবসার সাথে জড়িত না। উনি ব্যবসা করবেন এবং ব্যবসায় আসছেন, রিফাইনারি চালু হবে, বাংলাদেশের মানুষ গোল্ড পাবে, এই জন্যই করেছেন। এবং আপনি বলেছেন যে তার বিরুদ্ধে আমরা কোনো প্রতিবাদ করি নাই। কেন? আপনারা জানেন, সরকার পতনের কিছুদিন আগেও আপনার এখানে একটি ব্যবসায়ীদের একটা অনুষ্ঠান হয়েছিল। সেই ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার ব্যবসায়ীরা কিভাবে প্রকৃত স্বৈরাচারের আপনার গুণগান গেয়েছে এবং কিভাবে তাদেরকে সহযোগিতা করেছে, জীবনে মরণে আপনাদের সাথে থাকবো বলেছে। আমি এটা বলতে চাই, আমাদের সেই পরিস্থিতি ছিল, ব্যবসায়ীরা যেই কারণে মুখ খুলতে পারে নাই, আমরা সেই কারণে মুখ খুলতে পারি নাই। আমাদের যখন আমি সামান্য মুখ খুলেছিলাম, আপনি যে অভিযোগ আমার কাছে নিয়ে এসেছেন, আমার বাংলাদেশ বাদে আমার পৃথিবীর কোন প্রান্তে ডায়মন্ড নামে কোনো প্রতিষ্ঠান নাই। একবার একটা প্রশ্ন উত্তর দেন, একটা প্রশ্ন উত্তর আপনাকে দিতে পারবো। আমি একটা মিডিয়া হাউস আপনার একটা মিডিয়া হাউস আমি উত্তর দিচ্ছি। একটা আপনি প্রশ্ন করেছেন যে এই নামে আপনার কোনো প্রতিষ্ঠান আছে কিনা, আমি বলেছি এই নামে আমার কোনো প্রতিষ্ঠান নাই। আমি দ্বিতীয় কথা আপনাকে বলতে চাই, কথা বলে আমার জানা নাই। আপনি বললেন আমি এই মাত্র শুনলাম দেশে আইন প্রয়োগ সংস্থা আছে, এটা আইন প্রয়োগকারী সংস্থা, বিচার আইন প্রয়োগকারী সংস্থার থেকে আপনার যদি শুনতে অসুবিধা হয় মাইকটা অফ করবেন। আপনার যে
আপনারা যদি শুনতে পান, আপনারা শুনতে পান, দেখেন ভাই, আমি একটা মাইনরিটি সম্প্রদায়ের মানুষ। আমার উপরে আপনারা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সঙ্গে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত আছেন। কোনো ঘটনা ঘটলেই আমার কি অপরাধ হয়ে গেছিল যে গত 3 দিন ধরে আপনি বলতেছেন এই ঘটনার সঙ্গে আপনার সম্পৃক্ততা আছে, ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা আছে। আপনি প্রশ্ন করতেছেন যে আপনারা এতদিন কেন এদের বিরুদ্ধে প্রতিবাদ করেননি? আদৌ কি সম্ভব ছিল? আমি আপনাকে উত্তর দিচ্ছি। আপনি যে আমার কাছে অভিযোগ বলতেছেন, এই ধরনের কোনো ব্যবসার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না, নাই। আপনার ছিল না। আমাকে প্রশ্ন করলে আমাকে উত্তর দিতে দেবেন। আমাকে যদি আপনি উত্তর না দিতে দেন তাহলে তো হবে না। আপনাকে তো আমাকে উত্তর দিতে হবে। এইভাবে সাংবাদিক সম্মেলন হয় না ভাই। এই শুনেন, এই রাখেন, এই সিকিউরিটি গার্ড দেখো আপনার, এই যে শুনেন, এই রাখেন, আপনাদের প্রত্যেক, আপনারা যদি এখানে নিরাপত্তার বিঘ্ন ঘটান, এখানে বসা আছে না, যদি আপনারা এখানে নিরাপত্তার বিঘ্ন ঘটে, যেইভাবে পরিস্থিতি আপনারা সৃষ্টি করছেন, এটা কিন্তু করেন না। অনুরোধ আপনার কাছে আমাদের, এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা। ভাই আমি বলবো, ভাই প্লিজ আমি একটা কথা বলি। আপনারা যদি আমাদের একটু 10 মিনিট সময়, আপনাদের 10 মিনিট সময় নেই, বেশি লাগবে। আপনারা এক এক করে প্রশ্ন করেন, এক এক করে জবাব দিন। আমাকে যদি উত্তর দেওয়ার সুযোগ না দেন, তাহলে আপনার এই কথাটা তো ব্যর্থ হবে। আপনি যে আমাকে এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করলেন, সেই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে না দেন, তাহলে তো আপনার কি লাভ হলো এই কষ্ট করে? 1 নাম্বার কথা হলো গিয়ে, সরকার বিরুদ্ধে আমি কোনো জড়িত না। এবং আমরা কেন প্রতিবাদ করতে পারি নাই? প্রতিবাদ করার মতো কোনো ধরনের কোনো অবস্থান আমাদের ছিল না। এখন দেশ স্বাধীন হয়েছে, প্রতিবাদ করার মতো সুযোগ হয়েছে, এবং আমরা প্রতিবাদ করছি এবং ভবিষ্যতেও প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যে চাঁদাবাদী অভিযোগ করছেন, চাঁদাবাদীর ভাগ আপনারা গ্রহণ করছেন, কেমনে দিবে আপনি বলেন? কেমনে দিবে আপনি বলেন? আমি বললাম আমার কোনো প্রতিষ্ঠান নাই। আপনার কাছে কোনো এভিডেন্স থাকলে আপনি সেটা তদন্ত করে দেখেন। আমার কোনো প্রতিষ্ঠান নাই। আমার কোনো পিয়াসার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। এটা মিথ্যা। ভাই শোনেন, আমি বলি ভাই, আমার অপরাধ, আমি সাধারণ ব্যবসাদারের কাছে এই 3 দিনের ঘটনা বলি। ইস্ট ওয়েস্ট মিডিয়া তো আমার বিরুদ্ধে এতদিন লিখিনি। আমি এই 3 দিন আগে এই বায়তুল মুকাররমে এসেছি। বায়তুল মুকাররমে এসে সাধারণ ব্যবসাদাররা বলছে যে আমরা একটা ইজিএম অথবা এজিএম করে এই পরিবর্তন করতে চাই। আমি জাস্ট তাদেরকে বলেছি যে আপনারা কোনো অগণতান্ত্রিক পদ্ধতিতে না, আপনারা ইজিএম করেন, এজিএম করেন, সাংবাদিক ভাইদের নিয়ে বসার পরে আপনারা চিত্র তুলে ধরেন। আমি 5 তলায় গেছি, 5 তলায় সৌমেনি দোকানদাররা আসছে, এসে বলেছে যে ভাই আপনার 7 তলায়, আমরা 7 তলায় যাব না, আমাদের 7 তলায় যাব না, আমি 7 তলায় যাব না, আমি 7 তলায় যাব না। আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ হয়েছে ভাই প্লিজ আপনারা একটু বলতে দেন ভাই। আমার অপরাধ হয়েছে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। আমার অপরাধ হয়েছে এটা হচ্ছে যার কারণে কিন্তু আমার উপরে এই অবিচার করা হয়েছে। আপনারা জাতির বিবেক, আপনাদের কাছে অনুরোধ, আমি যাতে সুবিচার পাই, আমি একজন নাগরিক হিসাবে, একজন ভালো ট্যাক্স পেয়ার হিসাবে আমি যেন সুবিচার পাই। আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনারা জাতির বিবেক, আপনার কাছে এটা করবেন। আপনারা বলে সংখ্যালঘুদের উপর 5 তলা থেকে 7 তলায় যাওয়ার জন্য যে নির্মম অত্যাচার করা হয়েছে,
এবং যেই চাঁদাবাজির শিকার হয়েছে রাসেল সাহেবের সমস্ত চিত্র আমি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার কাছে ইনক্লুডিং ডকুমেন্টস আমি সাবমিট করেছি। আপনারা যদি চান আমার নাম্বার জানেন, আমি বাইতুল কালামের সকাল 10টা থেকে রাত্র 9টা পর্যন্ত অবস্থান করি। এই চাঁদাবাজির হিস্ট্রি মানে দোকান 5 তলা থেকে 7 তলায় যখন তাদেরকে বসুন্ধরা মার্কেটে যখন বিতাড়িত করে তখন তাদের উপর যে চাঁদাবাজি হয়েছে এবং তাদেরকে যে 5 তলা 7 তলায় দোকান কিনতে বাধ্য করেছে সেই ব্যাপারে বিশদ আমি আপনাদেরকে বর্ণনা আমি দিয়েছি। শুনেন ভাই 5 তলায় বিক্রি হয়েছে 10,000 টাকা স্কয়ার ফুট, 7 তলায় বিক্রি হয়েছে 2 লক্ষ টাকা স্কয়ার ফুট। বাংলাদেশে কোন জায়গায় 2 লক্ষ টাকা স্কয়ার ফুট দোকান বিক্রি হয় বলেন? আপনারা কোন জায়গায় কি বিক্রি হয় 2 লক্ষ টাকা স্কয়ার ফুট? আমার মনে হয় আপনার হলো যে আপনার হলো কোন জায়গায় 2 লক্ষ টাকা স্কয়ার ফুট বিক্রি হয় ভাই বলেন। আমরা সরকারের বিরুদ্ধে কোনো উস্কানি দিইনি না ভাই। সরকারের বিরুদ্ধে উস্কানি যদি দিয়ে থাকি, সরকারের গোয়েন্দা সংস্থা আছে, আপনারা আছেন, রিপোর্ট করেন। আমি বাংলাদেশেই থাকি, আমি কোথাও পালায়ে যাই নাই, আমি বাংলাদেশে থাকি, কোথাও পালাবো না। আপনারা রিপোর্ট করেন আমার বিরুদ্ধে। হ্যাঁ, যদি অপরাধী হয়ে থাকে রাখেন, যদি অপরাধী হয়ে থাকে আমি আইনের কাছে নিজেকে সুপর্দ করতে আমি প্রস্তুত। কিন্তু ষড়যন্ত্র কোথায় হয়, ষড়যন্ত্র কোথায় হয় এবং সরকারের বিরুদ্ধে ইউনিস গভর্নমেন্টকে কোথায় ষড়যন্ত্র করার, তাকে আনস্টেবল করার জন্য কোথায় ষড়যন্ত্র হচ্ছে আপনারা সবাই জানেন। এই স্বৈরাচারকে রাখেন আমি না আপনারা জানেন একটু ধৈর্য ধরেন। না জানলে আমি আপনাকে শিখাবো, না জানলে আমি আপনাকে তথ্য দেব। আপনি এত উত্তেজিত হবেন না জনাব, আপনি উত্তেজিত হবেন না। আপনার শক্তি শুনেন, আমার চেয়ে ইয়াং বেশি আপনি, আপনার সাথে তো আমি শক্তিতে পারবো না, গলার জোরেও পারবো না, তাই না? আপনি যদি এত জোরের কথা বলেন, আমি তো বুড়া মানুষ, 60-এর উপরে বয়স, আমি তো স্ট্রোক করবো। আমার কথা যদি আপনি না শুনেন ছোট ভাই, তাহলে আপনি অনেক কিছু জানবেন না, আপনি অনেক কিছু জানবেন না। শুনেন, আপনি বলেছেন যে আমির সাহেব দিলীপ আগারওয়াল টাকা নিয়েছে, আমার কাছে এভিডেন্স আছে। আমি অলরেডি রাসেল নামে গত এই সরকারের পতনের আগে আমরা দেখেছি যে বাজুসের যে অনুষ্ঠানে আমার অনেক সাংবাদিক ভাই আছে, আমি আপনার সাথে আনবিরের সাথে খুব ঘনিষ্ঠ এবং রাসেলের সাথেও কিন্তু আপনি ছবি উঠেছেন। না ভাই, আমার মোবাইলে আছে। এটা বোধহয় 2 বছর, এটা বোধহয় 2.5 বছর আগের কথা বলতেছেন। জি না, 2.5 বছর না, এটা হলো মাত্র এই ওই গত সরকারের। না ভুল হচ্ছে ভাই, আমাকে তো 2.5 বছর ধরে কমিটিতে নাই হয়ে গেল। আমি তো 2.5 বছর ধরে কোনো কমিটিতে নাই ভাই। মেশিনারি যে ইয়েটা হয়ে গেল, হ্যাঁ মেশিনারি মেলা হলো, সেদিন কিন্তু আপনি রাসেল সাহেবের সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলেছেন এবং সেই ভিডিও আমার কাছে আছে। কথাটা শুনে যান। আপনি কি ভয়ে, কারোর ভয়ে? রাসেল তো আতঙ্ক ভাই, রাসেল তো এই ইন্ডাস্ট্রির আতঙ্ক। রাসেল যদি বলে পুরো জুয়েলারকে মানে জামা কাপড় খুলে দায়ী থাকতে হবে, সবাইকে দায়ী থাকতে হবে ভাই। 50 লক্ষ টাকা চাঁদা নিয়েছে বলেছেন, সেই এভিডেন্সটা আমাদেরকে যে আছে আমার কাছে, আপনি আপনার নাম্বারটা নোট করে নেন, আমি এখন আনিনি, আপনি আপনাকে যে এভিডেন্সটা দিয়ে দেব। ভাই যদি নাম্বারটা 017115490 ভাই একটু কথা বলতে দেন, কথা শুনেন। 549640 ভাই অনেক আশা, দাঁড়ান 1 মিনিট, অনেক আশা ভরসা নিয়ে আসছি, কথা বলবো। যদি কথা আপনারা বলতে না দেন, আপনারাও জানেন না, কথা শুনেন, শোনার পরে যদি আপনারা যদি এখানে যদি কথা না শুনেন, আপনারা মিস করবেন, আপনারা আফসোস করবেন যে আমরা কথা শুনলাম না, সুযোগ পাওয়া সত্ত্বেও শুনলাম না। আপনারা যারা এখানে আসছেন সেখানে কথা শুনেন, জানেন যে কি নির্যাতনের শিকার আমরা, কি আতঙ্কের শিকার আমরা, একটু জেনে যান ভাই। এই বাজুস আমাদের পূর্বপুরুষরা প্রতিষ্ঠিত করেছেন এবং কোনো দিন বাজুসকে প্রতিষ্ঠিত আমরা ডিভাইড করব না। এবং আমরা চাই যে আনবির সাহেব যেভাবে আমার থেকে ক্ষমতাটা নিয়েছেন সেইভাবে উনি ক্ষমতাটা আমাকে ফিরিয়ে দেখ। আমি নির্বাচন দিব, 90 দিনের মধ্যে ফ্রেশ নির্বাচন দেব। নির্বাচনে যদি আনবির সাহেবকে যদি আসে, উনি আজীবন কিয়ামত পর্যন্ত প্রেসিডেন্ট থাকুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ভাই একটু বলতে দেন, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের আমি বলবো, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে সোনার ব্যবসা হয়ে উনি আসুক, কিন্তু একজন অব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, হ্যাঁ, যিনি এই ব্যবসার সাথে জড়িত না,
সেই তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। উনি ভাই একটা কথা শুনেন, আপনার কথার উত্তর দিব। হ্যাঁ, কাজে প্রশ্ন বলেন, প্রশ্ন বলেন। বলি আপনাকে, একজন বাংলাদেশি সে যেই হোক, যত ছোট হোক, যত বড় হোক, তাকে স্বর্ণ ব্যবসায়ী হতে হবে, তাকে স্বর্ণ এবং রূপার দোকানের মালিক হতে হবে অ্যাকর্ডিং টু আওয়ার সংবিধান। সেই সংবিধান মান্য না করে যিনি শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী হবেন বা বাজেটের সভাপতি হবেন, আমরা তার বিরুদ্ধে, বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে। আপনি সাংবাদিকের ব্যাচ খুলে দিয়ে আপনার কাছে অনুরোধ করব, এবং আপনার কাছে অনুরোধ করব, আমি বলতেছি ব্যাচ খুলে গোপনে, ভাই আমার কথাটা বলতে দেন, আপনার কথা শুনবো আমি। আমি জনগণ যদি শুনেন, আপনি হ্যাঁ, উনি যদি সভাপতি হতেন, ভাই শেষ করতে দেন, উনি যদি মোস্ট ওয়েলকাম। আপনি স্বর্ণ ব্যবসার সাথে জড়িত হন, রূপার ব্যবসার সাথে জড়িত হন, জড়িত হয়ে জনগণের কাছে আসেন, ভোট চান। জনগণ যদি আপনাকে ইচ্ছে করলে, তাদের কাছে ক্ষমতা আছে, আমাদের জুয়েলারি মালিকের কাছে ক্ষমতা আছে আপনাকে আজীবন সভাপতি রাখার। কিন্তু আমাদের আন্দোলন কোন অব্যবসায়ী, কোন অসুন্দর দোকানের মালিক এখানে আপনার এই ব্যবসা করা, এটা আমাদের সংবিধান বিরোধী। আমরা সংবিধানের বাইরে যাব না। আপনাকে অশেষ ধন্যবাদ, এখানে আসছেন। আগামী দিনে আমরা আরো বড় পরিসরে আমরা সাংবাদিক সম্মেলন করব। সাংবাদিক সম্মেলন করে আমরা সবাইকে তুলে ধরবো। আপনাকে অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে।